দীর্ঘ সময় অপারেশনের পরে আইসিইউতে দেওয়া হলো লামিয়াকে। তার এখনও জ্ঞান ফেরেনি। ডাক্তার বলেছে জ্ঞান না ফিরতে কিছু বলা যাচ্ছে না। স্নিগ্ধ আইসিইউ এর সামনে বসে আছে। লামিয়াকে আইসিইউতেই শিফট করার পর আমির জান বেগমকে বাসায় পাঠানো হয়েছে। দীর্ঘ সময় হসপিটালেই দৌড়াদৌড়ি করার ফলে তার শরীরটাও ঠিক নেই। তাহনান গিয়েছে নামাজ পড়ার জন্য। নিজের অর্ধাঙ্গিনীর সুস্থতা চাইতে সৃষ্টিকর্তার নিকট দু হাত তুলতে গিয়েছে সে। এইটুকু সময়ের মাঝে ডক্টর শান 3-4 বার দেখে গিয়েছে। যেখানে অন্য ডাক্তাররা প্রতি 15 মিনিট পর পর একবার চেক করে, সেখানে ডক্টর শান 10 মিনিটে 3-4 বার চেক করে গিয়েছে। কারো বিশেষ টান না থাকলে তেমনটা সম্ভব নয়। স্নিগ্ধ বাইরে বসে মনে প্রাণে আল্লাহকে ডাকছে। সবার মাঝে অস্থিরতা, মাথা ভর্তি নানা রকম দুশ্চিন্তা। সবার চাওয়াই একটা, লামিয়া ঠিক হয়ে যাক, একদম সুস্থ স্বাভাবিক হয়ে তাদের সামনে ঘুরে বেড়াক। এখন তো তাহনানও আছে, তার সব খুশির কারণ তার সামনে, শুধু তার খুশিটা থাকা বাকি। লামিয়ার জ্ঞান ফিরল তারও ঠিক 6 ঘন্টা পর। জ্ঞান ফেরার পরও লামি আর কেমন ক্লান্তি অনুভব করলো, কেননা তখনও অ্যানাস্থেসিয়ার প্রভাব পুরোপুরি কাটেনি। জ্ঞান ফিরতেই ডক্টর শানকেই খবর পাঠানো হলো। বাইরে তখন স্নিগ্ধ ছিল, তাকেও খবর দেওয়া হলো। এইদিকে লামি আর জ্ঞান ফিরতেই সে তাহনান এর খোঁজ শুরু করলো। তাহনান তখনও নামাজ শেষে ফেরেনি। ভিতর স্নিগ্ধ আইসিইউতে ঢুকলো। স্নিগ্ধকে দেখে লামিয়া ক্লান্ত হাসলো, হেসে বলল, উনি কোথায় ভাইয়া? স্নিগ্ধ এগিয়ে গিয়ে লামিয়ার পাশে বসলো, আস্তে করে বলল, নামাজ পড়তে গিয়েছিস? তারপর আলতো করে লামিয়ার গালে হাত রেখে বলল, কেমন আছিস মনু? লামিয়া আগের মতো ক্লান্ত হাসলো। ক্লান্ত চোখ জোড়া মেলে ভাই আর মুখের দিকে তাকিয়ে বলল, আমি তো বেশ আছি। তোমার এই হাল কেন? ছ্যাঁকা টাকা খেয়েছো নাকি? পুরাই তো দেবদাস। লামিয়ার কথাই স্নিগ্ধ হেসে ফেলে বলল, আমি তো তবুও ভালো আছি। তোর জামাই তো একদম গেছে। দেবদাস মুভির হিরো হিসাবে সাকিবের পরবর্তী তোর জামাইকে নিলে ছবিটা দারুণ হিট হতো। কথাটা বলে শব্দ করে হেসে ফেললো স্নিগ্ধ। তখনই দরজা ঠেলে ভিতরে এলো ডক্টর শান। দরজা খোলার শব্দে দুজনেই ফিরে তাকালো। শান ভিতরে এলো। শানকে দেখে স্নিগ্ধ উঠে দাঁড়ালো। শান ইশারায় তাকে বসতে বলে লামিয়াকে চেক আপ করলো। তারপর মৃদু হেসে বলল, এখন কেমন ফিল করছেন মিস? পরক্ষণেই বলল, ও সরি মিসেস। শানের কথাই লামিয়া হেসে বলল, আলহামদুলিল্লাহ ডক্টর। শান বুকে হাত দিয়ে হেসে বলল, মাই প্লেজার। তারপর পুরো আইসিইউতে একবার চোখ বুলিয়ে বলল, সে কই? স্নিগ্ধ শানের কথাটা ধরতে পারল না, তাই শোধালো, কার কথা বলছেন? মিস্টার ইব্রাহিম। ও তো নামাজ পড়তে গিয়েছে। শান অবাক হয়ে বলল, সে না 6 ঘন্টা আগে নামাজে গেল। স্নিগ্ধ মৃদু হেসে বলল, মাঝে একবার এসেছিল, কিছুক্ষণ ওর কাছ থেকে বসে থেকে আবার গিয়েছে। যাওয়ার আগে বলেছে লামিয়া জ্ঞান ফিরলে যেন ওকে একটা টেক্সট করে দিই, চলে আসবে। স্নিগ্ধর কথাটা শুনে যেন শান ভীষণ অবাক হলো, সাথে খুব খুশিও হলো। তার খুশির ছাপ তার চোখে মুখে ফুটে উঠেছে। স্নিগ্ধর কথাগুলো যেন তাকে খুব প্রশান্তি দিল। স্নিগ্ধ চোখে লামি আর দিকে তাকিয়ে বলল, ইউ আর সো লাকি লামিয়া। এই স্বার্থের পৃথিবীতে ভালোবাসার ভীষণ অভাব, তবে আপনি তা পেয়েছেন, সেটাও খাঁটি ভালোবাসা। আপনি সত্যিই খুব ভাগ্যবতী। হঠাৎ শানের এসব কথা বলার কোনো কারণ খুঁজে পেল না লামিয়া। তবে এটা সত্যি যে সে নিখুঁত ভালোবাসা পেয়েছে। এরই মাঝে দরজা ঠেলে ভিতরে ঢুকলো তাহনান। তাহনানকে দেখে লামিয়ার স্থির দৃষ্টিতে তাকিয়ে রইল লামিয়া। যেন কত যুগ দেখে না মানুষটাকে, কত যুগের তৃষ্ণা তার দুই চোখে। তাহনান শান্ত চোখে প্রেয়সীর দিকে তাকিয়ে ধীর পায়ে এগিয়ে এলো। তাকে দেখতে পেয়ে স্নিগ্ধ টুল ছেড়ে উঠে দাঁড়ালো। তাহনান এগিয়ে এসে সেখানটায় বসলো। তারপর আস্তে করে হাত রাখলো লামি আর ক্যানুলা লাগানো হাতের উপরে।
লামিয়ার চোখে তৃষ্ণা, তাহনানের চোখে প্রশান্তি প্রাপ্তি। দুজনেরই চোখ চিকচিক করছে। হয়তো কেউই ভাবেনি তারা আবার এক হবে, একে অপরকে দেখতে পাবে। লামিয়ার চোখের কোণ বেয়ে জল গড়ালো, একই সাথে তাহনানেরও। দুজনেই নীরব। নীরবতা ভেঙে লামিয়া কথা বলল, রুদ্ধশ্বাস স্বরে বলল। ডাক্তার সাহেব, সাথে সাথে তার চোখের কোণ বেয়ে আরও কয়েক ফোঁটা পানি গড়িয়ে পড়ল। তাহনান চোখের ইশারায় কাঁদতে না করলো। লামিয়া কান্না ভেজা স্বরে বলল। আমি ভীষণ ভয় পেয়েছিলাম। ভেবেছিলাম ওখান থেকে ফিরে আর পৃথিবীর আলো দেখতে হয়তো পাবো না, আপনাকে দেখতে পাবো না, আম্মু বাবা কাউকেই দেখতে পারবো না। ওই রুমটা এতটাই ভয়ানক কেন ডাক্তার সাহেব? তাহনান লামিয়ার চোখের পানি মুছে দিল, আদুরে স্বরে বলল। যা হওয়ার হয়ে গেছে পেচ্ছু, এখন ওসব ভেবে কেতো না। উত্তেজিত হলে সমস্যা তো। লামিয়া আর কথা বাড়ালো না, কিন্তু তার চোখ থেকে এখনও পানি গড়ালো। তাহনান খুব যত্ন করে তার চোখের পানি মুছে দিল, ইশারাই কাঁদতে না করলো। ডক্টর শান সেখানে আর দাঁড়াতে পারল না, ব্যস্ততা দেখিয়ে দ্রুত প্রস্থান করলো। যাওয়ার আগে বলে গেল সমস্যা হলে তাকে ডাকতে। শান বেরিয়ে যেতেই স্নিগ্ধও বেরিয়ে গেল। লামিয়া তাহনানের দিকে আবার তাকালো, টলমল চোখে বলল। আপনি যদি কাল পাশে না থাকতেন, আমার সাথে ভেতরে না যেতেন, আমি হয়তো ভয়েই মরে যেতাম। লামিয়ার কথা শেষ হতেই তাহনান তর্জনীর আঙুল লামিয়ার ঠোঁটে রাখলো আর বলল। চুপ, এসব বলতে নেই, আর যেন কখনো এমন কথা না শুনে। লামিয়া আবার চুপ করে গেল। তাহনান নীরবে বসে প্রেয়সীকে দেখতে লাগলো। ইস, কি মায়া মায়া লাগছে মুখটা। তাহনানের ভীষণ মায়া হলো, কিন্তু সে কিছুই বলল না। বেশ কিছুক্ষণ পর লামিয়া আবার কিছু বলার জন্য উদ্যত হতেই তাহনান আগেই তাকে ইশারায় থামিয়ে দিল। তারপর কড়া গলায় বলল। বিয়ে হয়ে গিয়েছে বলে ভেবো না আর বকতে পারবো না। আমি কিন্তু এখনও তোমায় বকতে পারবো, বরং আগের থেকে বেশি বকতে পারবো, কারণ এখন অধিকারটা বেশি। তাই চুপচাপ এখন রেস্ট করবে। কথার কোন নড়চড় হলেই ঠাটিয়ে চর বসাবো। তাহনানের কথাই লামিয়া ভেঙচি দিয়ে বলল। আসছে টিচারগিরি করতে। তারপর একটু কড়া গলায় বলল। খবরদার, টিচারগিরি ফলাতে আসবেন না। ভুলে যাবেন না আমি আপনার বউ, ছাড়তে নই। বউদের আদর করতে হয়, শাসন নয়। কথাটা বলা শেষেই লামিয়া বুঝতে পারলো সে সেদিনের মতো ভুল জায়গাতেই ভুল কথা বলেছে। সাথে সাথে সে জিহবা কামড় বসালো। ইস, এখন যদি তাহনান আবার তাকে লজ্জা দেয়। সে মনে মনে খুব করে দোয়া করলো যেন তেমনটা না হয়, কিন্তু তেমনটা হলো না। তাহনান সন্দিহান কণ্ঠে শুধালো। কি বললি? শুনলাম না, আবার বলো তো। লামিয়া এবার মুখ কাচুমাচু করে তাকালো, ঠোঁট উল্টো করে বলল। কিছু বলিনি। তাহনান ডান ভ্রু খানিকটা উঁচিয়ে বলল। কিন্তু আমি তো স্পষ্ট শুনলাম তুমি বউ, আর এসব নিয়ে কিছু বললে। লামিয়ার মুখটা একদম মাসুম করে বলল। সত্যি কিছু বলিনি, পাক্কা। তাহনান হাই তুলে বলল। ওকে, মেনে নিলাম, কিন্তু এক শর্তে। লামিয়া ভ্রু কুচকে তাকালো। তাহনান সেই দৃষ্টির অর্থ বুঝতে পেরে বলল। আর একটাও কথা না বলে চুপচাপ রেস্ট করবে। আর বাই এনি চান্স যদি কথার এদিক ওদিক হয়েছে তো তৎক্ষণাৎ ঠাচিয়ে দিব একটা। তাহনানের কথা শুনে লামিয়া বাচ্চাদের মতো মুখ করে বলল। পারবেন না। তাহনান ভ্রু কুচকে বলল। কি পারবো না? এই যে চর মারতে। কেন? লামিয়া প্রথমে তাহনানের দিকে তাকালো, এরপর একটু চুপ থেকে কিছু ভাবলো আর বলল। বলবো? তাহনান ইশারাই বলতে বলে, লামিয়াও বলে। কারণ মারলে আমি ব্যথা পাবো, তাই আমার একটুকু মন খারাপ হবে না। আমার একটু মন খারাপও হবে, কষ্ট পাবো, কিন্তু আপনি এর কোনোটাই চান না, তাই পারবেন না। তাহনান অবাক চোখে তাকিয়ে বলল। আজকাল বেশি পাকামো করছো, বড় বড় কথা বলছো, বেশি বড় হয়ে গেছো না? বাচ্চা মানুষ, বাচ্চায় থাকো, বড় হতে হবে না। পাকামো করছি না। আর এসব জানতে বড় হতে হয় নাকি? আমি এমনিতেই সব বুঝি। তাহনান মনে মনে হাসলো, কিন্তু বাহিরে আগের মতোই গম্ভীর মুখশ্রী। সে আগের মতোই ভ্রু কুচকে বলল। আচ্ছা, কিভাবে? লামিয়া তার প্রশ্নের জবাব দিল না, বরং বলল।
আমি এটাও জানি আমাকে যখন ওটিতে নেওয়া হয়েছিল তখন আমার থেকেও আপনি বেশি ভয়ে ছিলেন। তখন আপনার ইচ্ছে করছিল আমাকে শক্ত করে জড়িয়ে ধরে রাখতে, যাতে কেউ আমাকে না নিয়ে যেতে পারে, কিন্তু ওখানে আম্মু ভাইয়া থাকায় পারেননি। আবার কিছুক্ষণ আগে যখন আপনি এসে দেখলেন আমার জ্ঞান ফিরেছে, তখনও আপনার ইচ্ছে করছিল ছুটে এসে আমাকে জড়িয়ে ধরতে, অসংখ্য চুমুতে ভরিয়ে দিতে, একটু ইমোশনাল হয়ে কেঁদেও ফেলতে, কিন্তু আপনি এর কোনোটাই পারেননি, কারণ তখনও এখানে অনেক ছিল। আর তার থেকে বড় কথা, আপনি এমনই সহজে নিজের অনুভূতি প্রকাশ করতে পারেন না। লামিয়ার কথা শুনে তাহনান যতটা না অবাক হলো তার থেকেও বেশি অপ্রস্তুত হলো, কারণ লামিয়ার প্রতিটা কথা একদম সত্যি, কিন্তু এই মেয়ে সবটা একদম কাটাই বুঝলো কিভাবে। এই কথা তাহনানকে একটু ভাবালো, তবে সে ভাবনা বেশিক্ষণ টিকল না। তারই মাঝে লামিয়া আবার বলল, আপনি এখন মনে মনে ভাবছেন আমি সবটা কিভাবে বুঝি, রাইট? তাহনান আগের মতোই লামিয়ার দিকে তাকিয়ে রইল, কিছুটি বলল না। লামিয়া মৃদু হেসে তাহনানকে ইশারায় কাছে ডাকলো। তাহনান কাছে যেতেই সে আলতো করে তাহনানের কপালে ঠোঁট ছোঁয়ালো। তাহনান অবাক হয়ে তাকালো। লামিয়া কিছু বলল না, আস্তে করে উপরের হাতটা তাহনানের হাতের উপর রাখলো। এরপর কিছুটা সময় নিয়ে আস্তে ধীরে বলতে লাগলো, আমিও আপনাকে বলতে পারবো আমার জীবনের আপনার অবদান কতটা, সুখ দুঃখ সবটার। আমার জীবনে আপনি ঠিক কি, আমার ঠিক কতটা প্রিয় আপনি, তা আমি আপনাকে বোঝাতে পারবো না। এমনকি আমি আপনাকে এটাও বোঝাতে পারবো না আপনি আমায় কতটা কষ্ট দিয়েছেন, কতটা আঘাত করেছেন আমার মনে, আপনার জন্য কতটা পুড়েছি আমি, তা আপনাকে কখনো জানাতে পারবো না। কিন্তু সব কিছুর পরেও আমি আপনাকে ভালোবাসি। ওই যে আকাশ দেখছেন, ওই আকাশ সমান ভালোবাসি। আজ জন্ম ভালোবাসবো, জান্নাতে আপনাকে ভালোবাসার সুযোগ চাইব। লামিয়া কথাগুলো শুনে তাহনানের ভিতর এর শর্তাটা যেন নাড়া দিয়ে উঠল। বলার মতো সে তৎক্ষণাৎ কোনো কথা খুঁজে পেল না কোনো শব্দ। বেশ খানিকটা সময় পর একদম স্নিগ্ধ শান্ত স্বরে বলল, ভালোবাসি আমিও। লামিয়া টলমলে চোখে তাকালো। তার চোখ জোড়া খুশিতে চিকচিক করে উঠল। সে কান্নার মাঝেও ঠোঁট প্রসারিত করে হেসে ফেলল। তাহনানের ঠোঁটের কোণেও হাসি কান্না মিলে সে কি দারুণ অনুভূতি। দেখতে দেখতে 5টা বছর পেরিয়ে গেল। লামিয়া এখন ডেমেকরাই স্টুডেন্ট, লাস্ট ইয়ারে আছে। তাহনানও এখন সেখানকারই একজন ডক্টর। দুজন বেশ সুখেই আছে। স্নিগ্ধ 4 বছর আগে বিয়ে করেছে, তার 2 বছরের একটা ছেলে আছে। তারা মালয়েশিয়ায় সেটেলড। তাহনান ও লামিয়াও ওর বাবা মায়ের সাথেই থাকে। তাহনানের পরিবারের সবাই বাড়িতে থাকে, তারই মাঝে গিয়ে তাদের সাথে দেখা করে আসে। তারাও মাঝে মাঝে এসে এখানে থাকেন। বলতে গেলে সবাই বেশ সুখেই আছে, শুধু তাদের মাঝে একজনের জীবনেই সুখের দোলা লাগেনি। সে নিজের জীবনকে নানা রঙিন করতে পারেনি। অজান্তেই কাউকে ভালোবেসেছে, অজান্তেই হারানোর ধাক্কাটা সয়ে যেতে পারেনি। পাওয়ার আগেই হারানোর ব্যথাটা বুঝি একটু বেশি। আজ 14ই ফেব্রুয়ারি, অর্থাৎ বিশ্ব ভালোবাসা দিবস। এবার ও ভালোবাসা দিবস আর পয়লা ফাল্গুন একই দিনে পড়েছে। আজ লামিয়ার ক্লাসে যায়নি। সে ভেবেছিল তার টিচার বড়টা এই খবরটা শুনে নিশ্চয়ই খুব রেগে যাবে, রেগে গিয়ে এক সমুদ্র ভাষণ দেবে, নয়তো ধমকে বলবে, ইউ আর এ মেডিকেল স্টুডেন্ট লামিয়া, ইউ শুড সিট ইউথ দ্য বুক অল টাইম। তাই না করে কিসের ছুটি ফুটি চাইছো? মাথা থেকে এসব ছুটি ফুটির চিন্তা বাদ দিয়ে পড়া শব্দটা সেট করো, বুঝেছো? নাও গেট রেডি, ইউ উইল গো টু কলেজ ইমিডিয়েটলি। কিন্তু আশ্চর্যজনকভাবে তাহনান এর কোনোটাই করেনি, বরং আজ লামিয়াকে নিয়ে ঘুরতে বের হবে বলে সে নিজেও ছুটি নিয়েছে। তাহনানের এমন পরিবর্তনে লামিয়া খুব বেশি অবাক হয়েছে। সে মনে মনে ভেবেছিল, এই লোকটার রোবট থেকে মানুষ কবে হলো? হুট করে এমন প্রেম কোথা থেকে উদয় হলো এর ভিতরে? যাক, একদিকে ভালোই হলো,
এখন আর তাকে বকবে না, ধমকে কথা বলবে না, এখন তার সাথে মিষ্টি মিষ্টি কথা বলবে। আহ, ভাবতেই তার কি আনন্দ লাগছে। কিন্তু এই ভাগ্য তার সহায় হলো না। তার সেই ভাবনাটা বেশিক্ষণ টিকলো না। হঠাৎ কোথা থেকে ছুটে এলো তাহনান। লামিয়াকে শাড়ি হাতে বসে থাকে দেখে ভ্রু কুচকে তাকালো। কিছুক্ষণ তাকিয়ে থেকে লামিয়া ঠিক কি করেছে তা বোঝার চেষ্টা করলো। তারপর এক রাম ধমক দিয়ে বলল, কি করছো ওখানে? সাথে সাথে লামিয়া চমকে উঠে ফিরে তাকাতেই দেখলো তাহনান ভ্রুকুচকে গম্ভীর চোখে তাকিয়ে আছে। লামিয়া একবার উপরে তাকালো, মনে মনে বলল, হাই আল্লাহ, এ কেমন জামাই দিলে আমাকে। এ কি একটু সুন্দর করে কথা বলতে পারে না? যখনই ভাবে মিষ্টি মিষ্টি কথা বলবে, তখনই এর মুখ থেকে করলার থেকেও তিতা কথা বের হয়। বাকিটা জীবন আমাকে মনে হয় স্বপ্ন দেখেই কাটাতে হবে। লামিয়ার ভাবনার মাঝেই তাহনান ভ্রুকুচকে শুধালো। আমি এখানে তোমার সামনে, তুমি উপরে কি দেখছো? লামিয়া ফুস করে নিঃশ্বাস ফেলল, মন খারাপের সুরে বলল, আপনি লোকটা মোটেও ভালো নয় ডাক্তার সাহেব। বিবাহিত নারীদের সাথে এইভাবে কথা বলতে নেই। আপনি জানেন না, তাদের সাথে ভালোবেসে কথা বলতে হয়, লাইক সুইট সুইট কথা। লামিয়ার কথা শুনে তাহনান সরু চোখে তাকালো আর বলল, আচ্ছা তাই, তার মানে তুমি বলতে চাচ্ছ যে বিবাহিত নারীদের সাথে পুরুষদের ভালোবেসে কথা বলা উচিত, লাইক প্রেমে পড়ার মতো, রাইট? লামিয়া বিরস মুখে উপর নিচ মাথা নাড়ল, যার অর্থ হ্যাঁ। তাহনান আবার শুধালো, তার মানে আমার উচিত সব বিবাহিত নারীদের সাথে মিষ্টি মিষ্টি কথা বলা, যাতে তারা আমার প্রেমে পড়ে যায়, তাই তো? তাহনানের কথাই লামিয়া আগের মতোই উপর নিচ মাথা নাড়ল। পরেক্ষণেই তাহনানের কথা বুঝতে পেরে সঙ্গে সঙ্গেই তার দিকে তাকালো আর অবাক হয়ে পড়ল। আমি সেটা কখন বললাম? কেন, মাত্রই না বললে? তাহনানের সরল জবাব। লামি আর মুখটা ছোট করে বলল, আমি সেটা বলিনি। তারপর বিড়বিড় করে বলল, আপনি সত্যি খুব খারাপ, খালি আমার ভুল ধরেন। লামিয়ার কাণ্ডে তাহনান মিটমিট করে হাসলো। তারপর মুখটা একদম গম্ভীর করে বলল, তুমি আবার বিড়বিড় করছো? লামিয়া এবারও ফুস করে নিঃশ্বাস ফেলল আর মনে মনে বলল, একটু বিড়বিড় করেও শান্তি নেই। হাই আল্লাহ, এ তুমি কার সাথে আমাকে বিয়ে দিলে? লামিয়ার ভাবনার মাঝেই আচমকায় তাহনান তাকে হ্যাঁচকা টানে বিছানা থেকে তুলে নিজের সাথে মিশিয়ে নিল। তারপর তার হাত থেকেই শাড়িটা নিয়ে কণ্ঠ খাদে নামিয়ে বলল, আপনি কি কোনোভাবে চাচ্ছিলেন যে আমি আপনাকে শাড়িটা পরিয়ে দেই? আচমকা টানে লামিয়া একটু ভয় পেলেও পরে সবটা বুঝে তার ভয়টা কমে গেল। কিন্তু তাহনানের মুখে শাড়ি পরান ওর কথা শুনে সে একটু লজ্জাও পেল। সে মাথা নিচু করে ফেলল, তারপর হালকা করে ডানে বামে নাড়ল, যার অর্থ না। তাহনান ভ্রু কুচকে বলল, সত্যি মনে হচ্ছে না তো? লামিয়া জবাব দিল না। তাহনান রহস্য হেসে লামিয়াকে ছেড়ে দরজার কাছে চলে গেল। তারপর দরজা লক করে ফিরে এলো। লামিয়া দাঁড়িয়ে তার মতিগতি দেখছে। 5 বছর হলো বিয়ে হয়েছে, এখনও এই লোকের মতিগতি বুঝতে পারে না লামিয়া। এই সে তিতা করলা, আবার কিছুক্ষণ পরেই মিষ্টি রসগোল্লা। মানে এত দ্রুত রং পাল্টায়, যতটা দ্রুত গিরগিটিও পাল্টায় না। এই যে ঠিক কোন মাটির তৈরি আল্লাহই ভালো জানে। তাহনান ফিরে এসেই শাড়ি নিয়ে লামিয়ার দিকে এগিয়ে গেল। লামিয়া ভীতু চোখে তার দিকে তাকালো। তাহনান রহস্য হাসলো। শাহবাগ এক ফুলের দোকান থেকে লামিয়ার জন্য ফুল কিনেছিল তাহনান। 2টা বেলি ফুলের মালা কিনে একটা লামিয়ার খোপায় আর একটা তার হাতে পেঁচিয়ে দিয়ে যাওয়ার জন্য ঘুরতেই লামিয়ার চোখ গেল পাশের দোকানে। সেখানে একটা লোক ফুল কিনছে, তার পরনে বাসন্তী ও সাদা রঙের পাঞ্জাবি। কাকতালীয়ভাবে লামিয়াদের সাথে তা মিলে গিয়েছে। তাহনানও আজ সাদা ও বাসন্তী ব্লাউজ ও সাদা শাড়ি। লামিয়া কিছুক্ষণ সেই দিকে তাকিয়ে রইল। লোকটাকে কেন যেন তার পরিচিত মনে হলো। তারপর কিছু একটা ভেবে তাহনানকে নিয়ে সেই দিকে এগিয়ে গেল। লোকটার পাশে গিয়ে শোধালো, ডক্টর শান? সাথে সাথে এই লোকটা ফিরে তাকালো, তাকিয়ে রইল কিছুক্ষণ নীরবে একইভাবে, যেন কত যুগ পরে দেখছে লামিয়াকে। লামিয়া হেসে বলল, কেমন আছেন? অনেক দিন পর আপনার সাথে দেখা হলো। শান অপ্রস্তুত হয়ে চোখ ফেরালো।
পাশেই তাহনানকে দেখল। সে নিচ থেকে হাত বাড়িয়ে তার সাথে হ্যান্ডশেক করলো আর বলল, আমি তো ভালোই আছি। আপনারা কেমন আছেন? কেমন চলছে সব? তাহনান মৃদু হেসে বলল, সবই আলহামদুলিল্লাহ। আপনার খবর বলুন, কেমন আছেন এখন? কি করছেন? আছি এখানেই আশেপাশে। একটা ভার্সিটি লেকচারার হিসেবে জয়েন করেছি, পাশাপাশি লেখালেখি করছি। শান এর কথা শেষে লামিয়া বলল। হঠাৎ এই সিদ্ধান্ত কেন ডাক্তার? শান মৃদু হাসলো আর বলল, সব কিছুর পিছনে নির্দিষ্ট কারণ থাকে না লামিয়া। লামিয়া জবাব দিল না। তাহনান বলল, একা এসেছেন? আপনার ওয়াইফ আসেনি? তাহনানের কথার উত্তরে শান এক পলক লামিয়ার দিকে তাকালো। তাদের চোখাচোখি হতেই শান চোখ সরিয়ে নিল, হালকা হেসে বলল। বিয়ে করিনি। শান এর কথা শুনেই দুজনেই অবাক হলো। তাহনান অবাক হয়ে বলল। কেন? শান হেসে বলল, মন মতো কাউকে পাইনি। যাকে ভালোবেসেছিলাম সে আমার ছিল না। কথাটা বলে আর চোখে লামিয়ার দিকে চাইল শান। তার কথার আগামাথা তাহনান বুঝলো কিনা বোঝা গেল না, তবে লামিয়া অনেক কিছুই আন্দাজ করতে পারলো, কিন্তু বলার মতো কিছুই পেল না। তার কাছে বলার মতো কিছুই নেই। তাহনান বলল, তবে ফুল কিনেছেন কার জন্য? তাকে উৎসর্গ করার জন্য। লামিয়া অবাক হয়ে শান এর দিকে তাকালো। তার মনে অনেক প্রশ্ন জমা হলো, কিন্তু কোনো উত্তর পেল না। শান ফুলের দাম চুকিয়ে তাহনানকে উদ্দেশ্য করে হাত বাড়ালো, তারপর হ্যান্ডশেক করে বলল, ভালো থাকবেন মিস্টার ইব্রাহিম। ভালো রাখবেন আপনার প্রিয়সীকে। ভালোবাসতে সবাই পারে, কিন্তু ভালোবেসে ভালো রাখতে সবাই পারে না। আবার যারা পারে তারা হয়তো সুযোগটাই পায় না। তবে আপনি সুযোগটা পেয়েছেন আর ভালো রেখেছেনও। দোয়া রইল আপনাদের জন্য। শান এর কথাগুলো তাহনানের খুব ভালো লাগলো। বলতে গেলেই ডক্টর শানকে তাহনানের পার্সোনালি বেশ ভালো লাগলো। তার কথা, তার পার্সোনালিটি, রুগীদের প্রতি তার মনোভাব সব মিলিয়ে তার প্রতি তাহনানের অন্যরকম সম্বোধন কাজ করে। তার মতে শান এর থেকে অনেক কিছু শেখার আছে। তার ধারণাটা ভুল ছিল না, কারণ আজও সে শান এর কাছ থেকে একটা জিনিস শিখে নিল। কাউকে ভালোবাসলে এমনভাবে ভালোবাসতে হয় যেমনটা শান বেসেছে। সে যাকে চেয়েছিল তাকে না পাওয়ার পরও তার প্রতি তার ভালোবাসা একটু এখনও অটুট, যা তাহনান এর সত্যিই খুব ভালো লাগলো। এ যুগে কয়জন পারে এইভাবে ভালোবাসতে? তাহনান শানকে বলল, আমি কি আপনাকে একবার জড়িয়ে ধরতে পারি স্যার? শান মুচকি হেসে দু হাত বাড়িয়ে দিল। তাহনান তাকে জড়িয়ে ধরে বলল, আপনি সত্যি অসাধারণ। ভালো থাকবেন স্যার। আমি সৃষ্টিকর্তার নিকট চাইব যেন আপনাকে ভালো রাখার মতো কেউ অবশ্যই আপনার জীবন আসে। শান স্মিত হাসলো। তাহনান শানকে ছেড়ে দাঁড়ালো। শান তাদের বিদায় জানিয়ে নিজ গন্তব্যে পা বাড়াতে গিয়েও থেমে গেল। ফিরে এসে অন্য রকম কণ্ঠে লামিয়াকে উদ্দেশ্য করে বলল, এরপর আমার সাথে দেখা হলে প্রথম দিনের মতো রেগে কথা বলবেন। আপনার রাগী কথাগুলো আজ মিস করেছি। পরক্ষণেই তাহনানের কথা মনে পড়তেই নিজেকে সামলে নিয়ে বলল, ভালো থাকবেন। তারপর গট গট পায়ে চলে গেল। লামিয়া ঠাই দাঁড়িয়ে রইল, তাকিয়ে রইল শানের যাওয়ার পানে। তবে কি তার ধারণা ঠিকই, কিন্তু কিভাবে সম্ভব সে বুঝতেও পারল না। পরক্ষণেই ভাবলো বুঝলেও বা কী করতে পারত। সর্বোচ্চ শানের থেকে দূরত্ব বজায় রাখত। শানের পরবর্তীতে অন্য কোনো ডাক্তারের ট্রিটমেন্ট নিত। তার জন্য অন্তত কারো জীবনটা রঙহীন হতে দিত না, কিছুতেই না। লামি আর কল্পনার মাঝে তাহনান তার কাঁধে হাত রাখল। লামিয়া তার দিকে ফিরে তাকাতেই তার গাল বেয়ে জল গড়িয়ে পড়ল। তাহনান লামিয়াকে আগলে ধরল। লামিয়া ধরা গলায় বলল, মেয়েটা আমি ডক্টর সাহেব। তাহনান লামিয়ার মাথায় হাত বোলালো, মৃদু স্বরে বলল, আমি বুঝেছি পিচ্ছু। আমি নিজে একজন প্রেমিক। কোনো প্রেমিক পুরুষের চোখের ভাষা পড়াটা আমার জন্য কঠিন কিছু নয়। লামিয়া কেঁদে ফেলল আর বলল, এমনটা হবে জানলে আমি তার থেকে ট্রিটমেন্ট নিতাম না, কখনোই তার সাথে দেখা করতাম না। আমার নিজেকে অপরাধী লাগছে। তাহনান তাকে সান্ত্বনা দিয়ে বলল, এতে তোমার কোনো দোষ নেই। না দোষ তার, সবটাই কপালের লিখন। এমনটা হওয়ার ছিল।
লামিয়া তৎক্ষণাৎ কোনো জবাব না দিয়ে বেশ কিছুক্ষণ নীরবে অশ্রু বিসর্জন দিল। তারপর কান্না ভেজা স্বরে বলল, আমি আপনাকে ভীষণ ভালোবাসি ডাক্তার সাহেব, আজীবন আপনাকেই ভালোবাসতে চাই, এমনকি জান্নাতেও। আমার জীবনের বেস্ট চয়েস আপনি, কোনো বেটার চয়েস আপনার থেকে আমাকে দূরে সরাতে পারবে না, কখনোই না। লামিয়ার কথাই তাহনান এর ঠোঁটের কোণে হাসি ফুটল, প্রাপ্তির হাসি। সে আকাশের দিকে তাকিয়ে সৃষ্টিকর্তাকে অসংখ্য ধন্যবাদ জানালো। তারপর লামিয়াকে নিজের থেকে ছাড়িয়ে তার দুই গালে হাত রাখলো, বৃদ্ধ আঙুল দ্বারা চোখের পানি মুছে দিল, কেঁদে ফেললো, চোখ জোড়ার দিকে তাকিয়ে মনের সব অনুভূতি মিশিয়ে বলল, ভালোবাসি আমিও, কথা দিচ্ছি চিরকাল এইভাবেই ভালোবাসবো। হয়তো সময়ের সাথে প্রকাশের ধরন বদলে যাবে, প্রকাশ করা কমিয়ে দেব, কিন্তু আল্লাহকে সাক্ষী রেখে বলছি, ভালোবাসা এক বিন্দুও কমতে দেব না, কখনোই না। লামি আর ঠোঁটে হাসি ফুটলো, খুশিতে হাসতে হাসতে কেঁদে ফেললো, মনে মনে আল্লাহকে ধন্যবাদ দিল তাকে এত ভালোবাসার জন্য, একজন জীবন সঙ্গী দেওয়ার জন্য, এত চমৎকার একটা জীবন উপহার দেওয়ার জন্য। সে মনে মনে সৃষ্টিকর্তাকে অনেক অনেক ধন্যবাদ জানালো। শান ব্যস্ত পথে ক্লান্ত পা জোড়া চালাতে চালাতে দূর আকাশের পানে চাইল, মনে মনে বলল, শোনো সৃষ্টিকর্তা, আমার তোমার প্রতি কোনো অভিযোগ নেই, তার প্রতি কোনো ক্ষোভ নেই। আমার সাথে যা হয়েছে তাতে তোমাদের কোনো দোষ নেই, এতে আমিও দুঃখী নই। আমি উত্তম পরিকল্পনাকারী আল্লাহ। তুমি যা করো উত্তমভাবেই করো, উত্তম রূপে করো। আমি তাকে পাইনি, তাতে আমার কোনো আফসোস নেই আজ, কারণ সে যাকে চেয়েছে তাকে পেয়েছে। তারা দুজনেই দুজনকে ভীষণ ভালোবাসে, তারা সুখী মালিক, ভালোবাসার মানুষটা সুখী, এতে আমিও সুখী। তুমি তাদেরকে চিরকাল এভাবেই ভালো রেখো প্লিজ, সেটাই আমার জীবনের সেরা উপহার হবে। তারপর প্রশান্তির হাসি দিয়ে এগিয়ে গিয়ে পথের ধারের ফুটপাতে বসলো, হাতে থাকা বেলি ফুলের মালাটা তুলে তার দিকে তাকিয়ে বিড়বিড় করে বলল, আপনার সেই রাগী মুখটা প্রথমবারের মতো আমার নজর কেড়েছিল, তারপর আপনার হাসি। আপনি হতে পারেন শ্যামাঙ্গী, তবে আপনার সেই শ্যামবর্ণের মুখখানা অসম্ভব মায়াপূর্ণ। সেই মায়া আপনার প্রতি আমার দুর্বলতা বাড়িয়েছে, সেই দুর্বলতা আমাকে বুঝিয়েছে আপনাকে আমি কতটা ভালোবাসি। এক ঘোরে কথাগুলো বলল শান, তারপর একটু থেমে রয়ে শয়ে নিজেকে সামলে বলল, হ্যাঁ রাগিনী, ভালোবাসি আমিও, তবে খুব গোপনে, একাকী নিরালে।